রেকর্ড 422-এর 24 ঘন্টার কম সময়ে একই মাঠে 69। লোকে করে ট্রল। নাইম শেখের জবাব আসে রান রেকর্ডের 176-এ। 23টা সেঞ্চুরিতে তামিম ইকবাল যেন ওল্ড ওয়াইন। লিটনের 50 কি ফেরার ইঙ্গিত? হাসার সোনার ডিমের সেই গল্প থেকে নাহিদ রানার জন্য শিক্ষা নেবে বিসিবি আর আবাহনী? ঘটন অঘটনের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের সেরা যারা 422 থেকে কি করে একই মাঠে 24 ঘন্টার ব্যবধানেই রান উঠে 69। মিরপুর উইকেটের রহস্যের কথা সবাই জানে, তবে যেখানে প্রাইম ব্যাংক করেছিল রেকর্ড 422 রান, সে রেকর্ডের গল্পগুলোই আগে আপনাদের বলি। বাংলাদেশের মাটিতে লিস্ট ক্রিকেটে একবারই একটা দল করেছিল 400-র বেশি রান, সেটা ছিল ভারত। 2022 সালে চট্টগ্রামে ভারতের রান ছিল 409। কিংবা লিস্ট ক্রিকেট ইতিহাসে ঢাকা প্রিমিয়ার লিগের যেখানে আবাহনীর রান ছিল 393, সেসব রেকর্ড এখন অতীত। তবে বর্তমান হচ্ছে প্রাইম ব্যাংকের মিরপুরের হোম অফ ক্রিকেটে করা 422 রান। তবে সেই রান কি করে 24 ঘন্টা পেরোনোর আগে অনেকটা একই মাঠে 100-র বেশি রান করতে পারেনি একটা দল। ইনফ্যাক্ট তারা তো অল আউট হয়েছে 69 রানে। 600 বলের একটা ম্যাচ শেষ মাত্র 212 বলেই। 243 বল বাকি থাকতেই জয়। শাইনপুকুরকে মাত্র 69 রানেই হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরের উইকেট রহস্যের কথা কম বেশি সবাই জানে, কিন্তু তাই বলে একটা দল একটা 50 ওভারের ম্যাচে 100 রানও করতে পারবেন না। আচ্ছা, আমি ধরে নিলাম তানভীর ইসলাম দারুণ বোলিং করেছেন, রেজাউর রাজা দারুণ বোলিং করেছেন, কিংবা লেজেন্ডস অফ রূপগঞ্জের দারুণ বোলিং অ্যাটাক। তাই বলে যেখানে একই মাঠে 400-র বেশি রান করবে একটা দল, ঠিক পরের দিন 24 ঘন্টার কম সময়ে আরেকটা দল 100 রানের নিচে অল আউট হবে, ভাবা যায়? তবে আপনি ভাবতে পারেন মিরপুরের উইকেট নিয়ে কত বেশি। এমনকি সাকিব তামিম নিজেরাও বলেছেন যে এমন উইকেটে তারা যদি লম্বা একটা সময় ধরে খেলেন, হাতের তালুর মতো চেনেন। মিরপুরের উইকেটে তো সাকিব আল হাসান হয়ে উঠেছেন, তামিম ইকবাল লম্বা সময় ধরে খেলেছেন, কিংবা বাংলাদেশের যে কোনো ক্রিকেটার তাদের হাতের তালুর মতো চেনা। অনেকে তো ঘাসগুলো মানে প্রত্যেক দিন মারান, তাদের তো এমন উইকেট খুব করে চেনার কথা। কিন্তু এই মিরপুরের উইকেট রহস্য ভেদ করতে পারেন না স্বয়ং ক্রিকেটাররাই। তারাই বলেন যে এমন আনপ্রেডিক্টেবল উইকেট। কিংবা সাকিব আল হাসানের মিরপুরের হোম অফ ক্রিকেট নিয়ে ওই কোটটা তার মনে আছে যে এমন উইকেটে খেললে তো অনেকের 15-20 ম্যাচ পর ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে, এই উইকেটে রান করা এতখানি কঠিন। তবে ঠিক আগের দিন যেখানে প্রাইম ব্যাংক নাইম শেখে দারুণ একটা 170 পেরোনো ইনিংসে করেছে 422 রান, যেটা আবার ঢাকা লিগের ইতিহাসেরই রেকর্ড। এই প্রথম কোনো দল 400 পেরিয়েছে। এর আগে আবাহনী 2018 সালে 4 উইকেটে করেছিল 393 রান। এবারই যেখানে উঠল রেকর্ড 422 রান। এটা বোধ করি কেবলমাত্র মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেটেই সম্ভব, যেখানে যে মাঠে একটা দল 422 রান করে ঠিক 24 ঘন্টা পরে আরেকটা দল। আমি মানছি যে শাইনপুকুরের ব্যাটিং লাইন আপটা হয়তো অনেকখানি খারাপ, তবে তাই বলে 69 রানে অল আউট হবে, যেখানে অবশ্যই উইকেটের দায়টাও খানিকটা রয়েছে। তবে সেই উইকেট রহস্য বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু দারুণ জমেছে এখন পর্যন্ত। এবারে প্রিমিয়ার লিগে আরও অনেক রেকর্ডিং হয়েছে, তবে নাইম শেখের 176টা নিয়ে একটু বেশি আলোচনা করতে হচ্ছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে 200 কেবলমাত্র একটাই ছিল, যেটা করেছিলেন সৌম্য সরকার আবাহনীর হয়ে। তবে নাইম শেখ 40 ওভারের অনেক আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তার রান যেহেতু 176, সুযোগ ছিল তিনি যদি উইকেটে থাকতেন 200 রান বেশ সহজেই করতে পারতেন, অন্তত ধারণা করছি। সেই আক্ষেপ হয়তো তার নিজেরও রয়েছে। 200 রান করা কি আর চারটিখানি কথা, যেখানে বাংলাদেশের এর আগে একজন ব্যাটারি গড়েছিলেন যে কীর্তি। 38 বলে 50, ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটা করতে তার বল লেগেছিল 82 বল। এরপর 24 বলে 100 থেকে 150 রানে নাইম শেখ। প্রিমিয়ার লিগে চতুর্থ সর্বোচ্চ ইনিংস নাইমের, রেকর্ড গড়া 176। নাইম শেখ আগেই বলেছিলেন যে আগে তিনি যে শটগুলো খেলতেন বেশ সহজে হয়তো ফিল্ডারের হাতে যেত। এখন তিনি এত বেশি পরিশ্রম করেছেন যে এখন সেই শটটা তিনি খুঁজে পান। অন্তত কাভার আর এক্সট্রা কাভার নিয়ে অনেক কাজ করেছেন, ওই জোনগুলো দিয়ে নিজে অনেক বেশি পরিশ্রম করেছেন, আর সেই পরিশ্রমের ফল কিন্তু পাচ্ছেন। এবারে প্রিমিয়ার লিগে তার শুরুটা ঠিকঠাক হয়নি বটে, কিন্তু তার পরের ম্যাচ থেকেই রান পাওয়া শুরু। আর 176 রানের এই ইনিংসটাকে তো অবশ্যই আপনার বেশি প্রশংসায় ভাসাতে হবে। সবশেষ এনসিএল টি20 হয়েছিল সিলেটে, তার সর্বোচ্চ রানও কিন্তু নাইম শেখের ব্যাটে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল এর সর্বোচ্চ রানও নাইম শেখের ব্যাটেই। প্রিমিয়ার লিগটা যেভাবে শুরু করেছেন, কে জানে হয়তো এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বোচ্চ রানও হয়তো দেখা যাবে নাইমের ব্যাটে। যে পরিশ্রমটা করছেন, কেবল রান রেকর্ড না, ওই পরিশ্রমের ফল। আদতে লোকে তাকে নিয়ে কত ট্রল, কত কিছুই না ফেসবুকে বলেছে, তার স্ট্রাইক রেট নিয়ে কত আলোচনা সমালোচনা, কিন্তু সবকিছুর জবাব নাইম শেখ দারুণভাবেই দিচ্ছেন। যেভাবে রান করছেন, যেভাবে সিঙ্গেল বা ডাবলসের প্রতি নজর দিচ্ছেন, নাইম শেখ যেন বদলে গেছেন, নাইম শেখ যেন বদলে ফেলেছেন অনেকখানি নিজেকে। রেকর্ড বা রান তো তার পক্ষেই, সে কথাই বলে। 23টা সেঞ্চুরিতে সবার উপরে তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান যেন ওল্ড ওয়াইন, বয়সটা যতই বেশি হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেখ তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান মাঠে নামা মানেই তো বড় রান।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুটা তার ঠিকঠাক হয়নি। 22 আর 14 রানে এবারে প্রিমিয়ার লিগটা শুরু করলেও 3 নম্বর ম্যাচেই পেয়েছেন দারুণ একটা সেঞ্চুরি। বয়সে 35, 9 দিন পর মানে মার্চের 20 তারিখ তামিম ইকবাল খান যখন তার জন্মদিনটা পালন করবেন সেটা হবে তার 36তম জন্মদিন। তবে যেভাবে 35-এর শেষে এসেও তামিম ছুটছেন, তামিম হয়তো আক্ষেপ করতে পারেন যে আরও কটা দিন আন্তর্জাতিক ক্রিকেটটা খেলা যেত। বিশেষ করে বিকেএসপিতে মাঠে বসে যখন তার ইনিংসটা দেখলাম, 50-এর পর যেভাবে ছড়ি গুড়িয়েছেন, একেবারে উইকেটের চারপাশে রান করা, যখন মনে হচ্ছিল বাউন্ডারি নেবেন ঠিক তখনই বাউন্ডারি নিচ্ছিলেন, ইজি সব সিঙ্গেল, ইজি সব ডাবলস। তামিম ইকবাল যেভাবে ছুটছিলেন মনে হচ্ছিল তার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা এবারও রাঙাবেন। শুরুটা যদিও ঠিকঠাক হয়নি, তবে বয়স যত বেশি তামিম ইকবালের ব্যাটে যেন ততই ধার। তবে সেঞ্চুরির পর তামিম ইকবাল খান খুব একটা সেলিব্রেশন করেননি, জাস্ট ব্যাটটা উঁচিয়ে ধরেছেন। জানেন যে এমন সেঞ্চুরি আগে পরে কতই না করেছেন। তার 23তম সেঞ্চুরি ছিল এটি। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে লিস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক কিন্তু চট্রলার খান। লিস্টে ক্রিকেটে তামিমের 23তম সেঞ্চুরি হলো 20টা সেঞ্চুরি করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দুই এনামুল হক বিজয় আর ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায় অবশ্য দুজনই অনেকখানি পিছিয়ে। 60টা সেঞ্চুরি, 60 সেঞ্চুরি সচিন টেন্ডুলকারের নামের সঙ্গে। তবে ডিপিএল এর শুরুটা ঠিকঠাক না হলেও যেভাবে সেঞ্চুরি পেয়ে মোহামেডানকে জিতিয়েছেন ম্যাচ সেরা তামিম ইকবাল খান, কে জানে হয়তো সময় যত গড়াবে তামিমের ব্যাটে থাকবে একই রকম ধার। এই 50 থেকেই লিটনের ফেরা। লিটন দাস কি ফিরেছেন? না, আমি বলছি না লিটন দাস ফিরেছেন বা লিটন দাসের ফিরতেই হতো। লিটন দাস এমন একজন ক্রিকেটার, তিনি তো বড় রান করবেনই, এ কথা আমার নয়। তার কোচ খালেদ মাহমুদ সুজনই বলেছেন যে লিটন দাস রান করবে, সেটাই তো স্বাভাবিক, তার রান না করাটাই বরং অস্বাভাবিক। ডিপিএল এর শুরুতে কিংবা দল পাওয়া না পাওয়া নিয়ে কত আলোচনা হয়েছিল, তবে সেসব ভুলে লিটন আপাতত রানে ফিরেছেন 50 ওভারের ক্রিকেটের ফরম্যাটে। বাংলাদেশের হয়ে শেষ 12 মাসে ওয়ানডেতে লিটন দাসের সবশেষ 5 ইনিংসে রান মাত্র 6। এ সময়ে লিটন শরীফুল, নাসুম, তাসকিনদের মতো বোলারদের থেকেও রান কম করেছেন। এই পরিসংখ্যানটা জানায় লিটন কতখানি অফ ফর্মে ভুগেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে। এই ডিপিএল এর শুরুটায় লিটন অন্তত একটা 14 দিয়ে লিগটা শুরু করলেও একটা 50 পেয়েছেন, যেটা অবশ্যই এই ব্যাটারের জন্য স্বস্তি, তার দলের গুলশানের জন্য। রানটা তিনি অনেক বেশি করবেন প্রিমিয়ার লিগে, সেটাই তো খুব স্বাভাবিক। তবে সেই স্বাভাবিক কাজটা যেন অস্বাভাবিক না হয় লিটনের ব্যাটে, সেটাই বোধ করি চাওয়া। সাদা বলের ফরম্যাটে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়েও আলোচনা হয়তো হতে পারে, কিন্তু তার আগে তাকে রানে ফিরতে হবে, বড় রান করতে হবে। কেননা আগে একাদশ কিংবা মুশফিকুর রহিমের বিকল্প হিসাবে মিডল অর্ডারে ব্যাট করবেন কে, বা মুশফিকুর রহিমের বিকল্প হিসাবে উইকেট কিপার থাকবেন কে? লিটন বেশ এগিয়েই থাকবেন, যদিও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না এই ব্যাটার, কিন্তু সামনে লম্বা সময়ের পরিকল্পনাতে এই ব্যাটার রয়েছেন। তবে লিটনের একটা 50-তে বা 60 রানের এই ইনিংসটাতে আমি অন্তত ফেরা বলছি না, লিটন তো ফিরবেন বা লিটন ফিরতেই যাবেন, লিটন বড় রান করবেন, সেটাই তো খুব স্বাভাবিক। 60 রান নিয়ে এত আলোচনার কি আছে? তবে সবশেষ 12টা মাসে বাংলাদেশের হয়ে যেভাবে ওয়ানডেতে তিনি অফ ফর্মে ছিলেন, সেটাই বোধ করি সবচেয়ে বেশি আলোচনা, যে ওয়ানডেতে লিটন কি রান করা একেবারেই ভুলে গেছেন কিনা। তবে বিকেএসপি লিটনকে দেখে মনে হচ্ছে না, তিনি ভুলেননি, তিনি বড় রান করতেই পারেন, বড় রান করতেই জানেন। সোনার ডিম পাড়া সেই হাঁসের গল্প আপনি জানেন তো, যে একজন লোক, একটা খুব গরিব তিনি, তবে একটা হাঁস পেয়েছেন। সেই হাঁস পাওয়ার পর ওই হাঁস একটা করে রোজ সোনার ডিম দিত। তো লোকটা ভাবলেন যে যেহেতু পেট থেকেই আসছে সব সোনার ডিম, একবারে কেটে ফেলি না, সবগুলো ডিম একবারে নিয়ে নিই। তবে সেই একই ভুল, মানে লোকটা যে ভুল করেছিলেন, যে সেই হাঁসটাকে তিনি কেটে দেখলেন যে ডিম তো ভেতরে নেই। নাহিদ রানার ক্ষেত্রেও কি একই রকম ভুল করবে, নাকি একটা শিক্ষা নেবে বিসিবি বা আবাহনী? ডিপিএলটা খেলার কি খুব বেশি দরকার নাহিদ রানার, বা টানা ম্যাচ খেলার কি খুব বেশি দরকার? তবে প্রথম ম্যাচটা তিনি 9 ওভার বল করেছেন, খুব বেশি রান দেননি, নামের সঙ্গে 2টো উইকেট। এই নাহিদ রানা কি প্রিমিয়ার লিগের সবকটা ম্যাচ খেলবেন? তবে আপাতত আবাহনীর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, সেটা হচ্ছে তারা বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে খেলাবে, যেটা আদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি বিসিবির ফিজিও থেকে যেসব নির্দেশনা আসবে, যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তাকে কতখানি খেলানো দরকার, কীরকম গাইডলাইন তাকে ফলো করা হবে, সেসব মেনেই আবাহনী নাহিদ রানাকে ট্রিট করবে, নাহিদ রানাকে খেলাবে এবারের প্রিমিয়ার লিগ। রত্নের নিন যত্ন। নাহিদ রানা এমন এক বিরল সম্পদ, বাংলাদেশের গতিটা দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে আলোচনা করেছেন। আমরা আগে পরে দেখেছি, শুনেছি অনেকবার, যে ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক বিখ্যাত কমেন্টেটর, অনেক বিখ্যাত ক্রিকেটার নাহিদ রানার প্রশংসা করেছেন। কিংবা আমি নিজেও যখন ভারতে গিয়ে নাহিদ রানার খেলা দেখেছি, তখন শুনেছি যে কমেন্ট্রি বক্স, দর্শক থেকে কিংবা ভারতীয় সাংবাদিক, সবার মধ্যে একটা আগ্রহ, যে তোমাদের তো এমন গতিময় পেসার ছিল না, কোথায় থেকে পেলে এমন একটা পেসার, যেটা নিয়ে সবার আগ্রহ ছিল। তবে সেই রত্নের যত্নটা অবশ্যই আপনাকে নিতে হবে। বিসিবি বা আবাহনী অন্তত এবারের প্রিমিয়ার লিগে সেসব নিয়ে অবশ্যই সিরিয়াস থাকবে, সেটা আপনি ভাবতেই পারেন। আর পেসারদের ক্ষেত্রে যেটা হয়,
একবার যদি ইনজুরিতে পড়ে সেই পুরনো রিদমটা ফিরে পেতে অনেকটা সময় লাগে, যেটা আমরা আগে পরে অসংখ্যবার দেখেছি। তাই নাহিদ রানাকে নিজের প্রতি নিজে সিরিয়াস হতে হবে, বিসিবিরও তার প্রতি অনেকখানি বেশি সিরিয়াস হতে হবে। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আরও অনেক ঘটনাই ঘটেছে। বিশেষ করে আলামিনের দারুণ একটা সেঞ্চুরি, ম্যাচ হেরেও তিনি ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা জিতেছিলেন। ইমরানুজ্জামানের লড়াকু একটা ইনিংস, কিংবা আইস মোল্লার শেষের দিকে প্রাইম ব্যাংকের বিপক্ষে যেভাবে তিনি লড়েছেন, বা আহরার আমিন পিয়ান এই তরুণের দারুণ একটা ঝকঝকে 70 ইনিংস, অথবা আপনি চাইলে বলতে পারেন তোফাইল কিংবা সাকলাইনের দারুণ অলরাউন্ড পারফরমেন্স, যেটা গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য অনেকখানি দরকার ছিল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের অনেক গল্পই তো হলো, তবে গল্প আরও হবে, সেটা ক্রিকেটীয় গল্প বা ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো গল্প। অথবা আপনি এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর তৃতীয় রাউন্ডের সেরা কারা বা কাদের পারফরমেন্স আপনার নজর এসেছে সেসব অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সব সময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.